ভাস্কর বাবু, আমি জানি আমার কিছু বলার মতো মুখ আপনার সামনে নেই। সে যদি আপনাকে আমি কি বলবো আমি কিছুই জানি না। ডক্টর গাঙ্গুলি, আমার নিজেকে বড্ড অপরাধী লাগছে। আমার ছেলে, মানে আমার সন্তান, যাকে আমি হাতে ধরে জগৎ চিনিয়েছি, সে এরকম একটা কাণ্ড করেছে। আমি ভাবতেই পারছি না। আমি এতক্ষণ যা যা শুনলাম আমি ওটা মেনে নিতে পারছি না, বিশ্বাস করুন। এসব বলে আর এখন কি লাভ বলুন সুকান্ত বাবু? যা ঘটেছে সেগুলো তো মেনে নিতে আমাদেরও অনেক সময় লেগেছিল, কিন্তু যা যা ঘটেছে সেগুলোর জন্য আপনার দোষও কিন্তু কিছু কম নেই। এই ঘটনাগুলোর জন্য আপনিও কিন্তু সমান দোষী। হ্যাঁ, আমি আমার দোষ মানছি। আমার ছেলেকে আমি মানুষ করতে পারিনি। দেখুন, মানুষ করতে পারেননি সেটা তো বুঝলাম, কিন্তু আপনি তোর বাবা, আপনারা তো একই বাড়িতে থাকতেন। আমার মনে হয় আপনি ভালোভাবেই জানতেন যে আপনার ছেলে একটা অমানুষ, একটা ক্রিমিনাল। তারপরও আপনি কেন জোর করে ওকে বিয়েটা করতে বললেন? আর দেখুন, আমি এটাও শুনেছি আপনি নাকি রূপকে বলেছিলেন যে রূপ যদি এই বিয়েটা না করে আপনি নাকি আপনার সম্পত্তির থেকে একটা কানাকড়িও রূপকে দেবেন। আপনি সবটা জানার পরও কেন এটা করলেন? মানে আপনি একবারও ভাবলেন না যে আপনার এই নরপিশাচের মতন যে ছেলে, তার সঙ্গে যে মেয়েটির বিয়ে হবে তার কি হবে? আসলে আমি ভেবেছিলাম আমার ছেলেটা এই বিয়েটা করলে শুধরে যাবে, আর গিনিও তো ওকে ভালোবেসেছিল। সুকান্তবাবু, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আসলে কি বলুন তো, গিনি আপনার ছেলেকে নয়, আপনার ছেলের মুখোশটাকে ভালোবেসেছিল, আর সেটা কিন্তু আপনি জানতেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, গিনির ঠিক কি দায় ছিল যে গিনি আপনার ছেলেকে শুধরোবার দায়িত্ব নেবে? হ্যাঁ, আপনার ছেলে আর গিনির একটা সম্পর্ক তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু আপনি তো জানতেন আপনার ছেলে কিরকম নোংরা, কিরকম নীচ। আর দেবযানীর ঘটনার সময়, সেই ঘটনার সময় ডিএনএ রিপোর্টের কারচুপিটা তো আপনিই করেছিলেন। কারচুপি করেই আপনার ছেলেকে বাঁচিয়েছিলেন, সেটা কিন্তু সবাই জানে মিস্টার সান্যাল। তাহলে আমাকে এটা বলুন যে আপনি কেন এটা করতে দিলেন, কেন এটা ঘটতে দিলেন? একটা মেয়ের জীবন নিয়ে কেন ছিনিমিনিটা খেলতে দিলেন বলুন তো? তাকে এরকম একটা নরকে ঠেলে দেওয়ার কি খুব দরকার ছিল? উত্তরটা দিন। সুকান্তবাবু, আপনি জানতেন না আপনার ছেলের চরিত্র কেমন? আমার মেয়েটা কত বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছে সেটা জানা সত্ত্বেও, সেটা জেনেও আপনি কি করলেন? ওরকম একটা নোংরা ছেলের হাতে আমার মেয়েটাকে সম্পূর্ণ একা রেখে, একটা অসহায় অবস্থার মধ্যে রেখে আপনি বিদেশে চলে গেলেন। ওয়ান্ডারফুল সুকান্তবাবু, ওয়ান্ডারফুল। সত্যি আপনার বিচক্ষণতা প্রশংসার দাবি রাখে, সত্যি। আসলে আমি কি করে জানবো যে এত কিছু হবে? আপনি ছেলেকে চেনেন না নিজের? চেনেন তো? এর আগে আপনার ছেলে কটা মেয়ের সর্বনাশ করেছে সেই হিসেব আপনার কাছে ছিল না? সুকান্তবাবু, আপনি তো গিনির পিতৃস্থানীয়। আপনি কোথায় আমার মেয়েটাকে সাবধান করে দেবেন, সতর্ক করে দেবেন যাতে সেই বিয়েটা না করে। সেটা না করে আপনি কি করলেন? আপনি আপনার ছেলেকে ইনসিস্ট করলেন, বাধ্য করলেন এই বিয়েটা করতে। গিনি তোমার কাছে, আপনাদের সকলের কাছে আমার মাপ চাওয়া ছাড়া আর কিছু করার নেই। আমার ছেলে যদি অপরাধী প্রমাণ হয়, ওকে সব থেকে বড় শাস্তিটা পেতে হবে আমার কাছে। আপনারা এবার একটু ভেতরে এসো। মেঘ, থ্যাঙ্কস ফর এভরিথিং। আমার মনে হয় না নীল সেটা দেবার কোনো প্রয়োজন আছে। আর আমি তোমার বোনের জন্য কিন্তু এখানে আসিনি। এই কেসের আমি একজন উইটনেস, মূল সাক্ষী, তাই কোর্ট থেকে আমাকে এখানে আসতে বলা হয়েছে। এই কেসটা যতদিন চলবে আমাকে প্রায় অনেকবারই এখানে আসতে হবে। তুমি কি আমাকে প্রতিবারই ধন্যবাদ দেবে? জিষ্ণু, আপনি? সে কি নীল, জিষ্ণু তো এখানে আসবেই। ও তো তোমার বোনের কেসের একজন প্রাইম উইটনেস। সেদিন যদি ও সময় মতন পুলিশ না নিয়ে যেত তাহলে আমরা কেউ জানি না তারপরে কি হতো। তো আমাকে ধন্যবাদ দিলে ওকে দেবে না?
থ্যাঙ্কস। না না, তা কেন, তার কোনো প্রয়োজন নেই। মেঘ, আমি ভেতরে যাচ্ছি। মেঘ, আমি থ্যাঙ্কসটা তোমাকে অন্য কারণে দিচ্ছিলাম। গিনিকে বাঁচানোর জন্য ধন্যবাদ দেওয়ার ধৃষ্টতা আমার নেই। আর হ্যাঁ, আমি জানি তুমি এই কেসের প্রাইম উইটনেস। কোর্টে সাক্ষী দিতে আসাটা এখন তোমার দায়িত্বের মধ্যে পড়ে, আর সেটার জন্য আমি কেন তোমাকে ধন্যবাদ দেব? আমি ধন্যবাদ দিয়েছি সম্পূর্ণ একটা অন্য কারণে। আমি শুনেছি তুমি আমাদের পাড়ায় গান গাইতে আসছো, আমি সেটার জন্য তোমাকে ধন্যবাদ দিয়েছি। মেঘ, অনেকদিন তোমার গান শুনিনি। ওর সব থেকে বড় দোষ কি বলো তো? তুমি কারো কথা শোনো না, নিজে যেটা ভালো বুঝবে সেটাই করবে। বলছি যে একটুখানি শরীরটা ঠিক হয়েছে, পুরোপুরি ঠিক হও, তারপর তুমি কাজ করো, তা না লেগে পড়েছো। কে কার কথা শুনে কি দেবো? আর থালাটা দাও, একটা প্লেট দাও ওখান থেকে। আমি যেদিন মরবো সেদিন আমার শরীরটা ঠিক হবে। দাও, তার আগে নয়। তোমরা কেউ আমার কথা শোনো? হ্যাঁ, এই যে তুমি বললে যে তোমার কথাটা আমাকে শুনতে হবে, আমি কেন শুনবো বলো তো? তুমি শুনেছো আমার কথা? তোমার মেয়েরা শোনে? মেয়েটাকে বললাম আরে কি আশ্চর্য, মেয়েটা একলা একলা বেরিয়ে চলে গেল, কথা শুনলো আমার। আর তোমাকে কি বললাম, তুমি মেয়েটার সঙ্গে যাও। তুমি শুনলে আমার কথা, শুনলে না, তাহলে আমি কেন তোমাদের কথা শুনবো? মেয়েটা কোনোদিনও একা একা কোর্টে যায়নি, আজকে দুমদুম করে চলে গেল। ওখানে নীলের বাড়ির সবাই উপস্থিত থাকবে, ও যদি মাথা গরম করে এদিক ওদিক কিছু বলে বসে, তখন তো আরো খারাপ কিছু হবে না? আর কি খারাপ হবে? এখন যে অবস্থা তার থেকে আর কি খারাপ হবে? মধুমিতা, মেঘকে এখন অনেক শক্ত হতে হবে। আমি চাইছি যে এই পরিস্থিতিটা ওর নিজে হাতে সামাল দিক। সেলফ কনফিডেন্সটা ওর বাড়ানো দরকার। আমি ওর সঙ্গে রয়েছি, সমস্যা হলেই সঙ্গে রয়েছি, কিন্তু সবসময় যদি ওর পাশে থাকি, ওর আত্মবিশ্বাসটা তো বাড়বে না। ওর সামনে এখন অনেক বড় লড়াই, তাই আত্মবিশ্বাসটা ওর বাড়ানো দরকার। আমরা তো রয়েছি, কিন্তু ওর লড়াইটা তো নিজেকেই লড়তে হবে। নিকুচি করেছে তোমার আত্মবিশ্বাসের। মেয়েটার ভবিষ্যৎ বলে কিছু দেখতে পাচ্ছ কি তুমি? খালি এখান থেকে সেখান, সেখান থেকে ওখান গান গেয়ে বেড়াচ্ছে। আরে বাবা, এটা তো জীবন নয়, সংসারটা করতে হবে তো, নাকি সারা জীবন সন্ন্যাসিনী হয়ে কাটিয়ে দেবে? স্বামীর সঙ্গে না থাকলেই সন্ন্যাসিনী হয়ে যায়? আমার তো সেটা মনে হয় না। মেঘ যথেষ্ট সুন্দরভাবে সংসারের মধ্যে রয়েছে। নীলের সঙ্গে ডিভোর্সটা হয়ে যাওয়ার পর ও যদি মনে করে অন্য কাউকে সঙ্গী হিসেবে বেছে নেবে তো বেছে নেবে, যদি না মনে করে তাহলে বাঁচবে না, একলা চলবে। তবে এই ডিভোর্সটা হয়ে যাওয়ার পর একটা সুস্থ স্বাভাবিক জীবন পাবে। শোনো, নীলের সঙ্গে এই ডিভোর্সটা তুমি আটকাবার চেষ্টা করছো না কেন বলো তো? কেন আশকারা দিচ্ছ, কেন উস্কানি দিচ্ছ ডিভোর্সটা করার জন্য? কেন দেবে নীলকে ডিভোর্স? ভুল বোঝাবুঝি হয়েছে, তাই তো? আমি মানছি অনেকটাই ভুল বোঝাবুঝি হয়েছে, আর সেই ভুল বোঝাবুঝির কারণটাও কিন্তু আমরা জানি। তাহলে এখন তো সবকিছু মিটিয়ে নিতে পারে। এই এক কথা বারবার না বলতে ভালো লাগছে না মধুমিতা। প্রত্যেকের একটা নিজস্ব জীবন রয়েছে, নিজস্ব চলা রয়েছে, ব্যক্তি স্বাধীনতা বলে তো একটা বিষয় রয়েছে। ওকে ওর মতো চলতে দাও, ও ঠিক করুক ও কিভাবে চলবে। হ্যাঁ, সেই ব্যক্তি স্বাধীনতা দিতে গিয়ে আমরা বাপ মায়েরা হাত পা গুটিয়ে বসে থাকি আর দেখি যে মেয়ে ভুল করছে, তাই তো? কোনটা ঠিক কোনটা ভুল সেটা সময় বলবে। হ্যাঁ, সেই। আর যেদিন বলবে সেদিন দেখবে অনেক দেরি হয়ে গেছে। আমি কেন তোমাকে বোঝাতে পারছি না? আমার মনের অবস্থাটা তুমি বুঝতে পারছো না। আমি চিরটা কাল মেঘের সঙ্গে অন্যায় করেছি অনিন্দ। আমি
আমি কোনোদিন তাকে মায়ের স্নেহ পেতে দিইনি, কোনোদিন না। কিছুটা কাল আমার মনে হয়েছে আমি যদি তাকে বেশি আদর দিই, বেশি জায়গা দিই, তাহলে যদি কোনোদিন বলে বসে যে ময়ূরীকে ও আর রক্ত দেবে না, তাই সব সময় ওকে বুঝিয়েছি যে তুমি এই পৃথিবীতে এসেছো শুধুমাত্র ময়ূরীর কারণে। আমরা তোমাকে এনেছি শুধুমাত্র ময়ূরীর জন্য, এছাড়া এই পৃথিবীতে আসার কোনো দরকার ছিল না তোমার। সব সময় তুমি ময়ূরীর কাছে কৃতজ্ঞ থাকবে, আমি বলেছি। মেঘ, হিয়ারিং শেষ হয়ে গেল এর মধ্যে? হ্যাঁ মা বল। কি বাপি রূপের বেল হয়ে গেছে। কি করে? অফিসার, 1 মিনিট। রূপ সান্যাল এবার জেলের বাইরে নেই। মেঘ, এবার কি হবে? বাই দ্য ওয়ে, আমার কিন্তু এখনো তোমার উপর ক্রাশ আছে। Want to have some fun time? চলুন অফিসার। কি করে এরকম একজন ক্রিমিনাল সে এত সহজে জামিন পেয়ে যায়? আমি তো জাস্ট বিশ্বাসই করতে পারছি না যে এত সহজে এরা জামিন পেয়ে বেরিয়ে চলে গেল। এটা জুডিশিয়ারির কিরকম সত্য প্রতিষ্ঠা ম্যাডাম? আপনি তো আমাদের বুঝিয়েছিলেন যে রূপের এগেনস্টে এমন সব এভিডেন্স আছে যে অত সহজে ও জামিন পাবে না। তাহলে এটা কি হলো ম্যাডাম? কি হলো এটা? আসলে গন্ডগোলটা করে দিল তো পুলিশ। ওদিকে উকিল প্রমাণ করে দিল যে পুলিশের ইনভেস্টিগেশন এখনো কমপ্লিটই নয়, পুলিশ তো এখনো চার্জশিটই দেয়নি। আর এইরকম অবস্থায় অ্যাকিউজদের জামিন না দেবার তো কোনো গ্রাউন্ডই নেই। আমি জানতাম আমি আমার মন বলছিল ও জামিন পেয়ে যাবে। আমি ঠিক 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 বুঝতে পেরেছিলাম। আমি সকাল থেকে ভাবছিলাম যে খুব ঠিক জামিন পেয়ে যাবে, আর ওই ছেলেটা বুক ফুলিয়ে বাইরে ঘুরে বেড়াবে সকলের সামনে, আর আমি ওর ভয়ে ঘরে সিটিয়ে বসে থাকবো। মা, আমার মন বলছিল সকাল থেকে, জানো তো, সেসব হেরে যাব, আমি ঠিক হেরে যাব। আমার মন বলছিল আমি ঠিক হেরে যাব। পত্রালি প্লিজ শান্ত হও। দেখো, এখন হারার প্রশ্ন আসছে কোথা থেকে? এই কেসে রূপের জেতার কোনো চান্স নেই। তাই নাকি? তাহলে আজকে কি করে ও জামিন পেয়ে গেল এটা একটু আমাকে বলুন ম্যাডাম। দেখো পুলিশের একটা ল্যাপস আছে। প্রথম কথা, পুলিশ যখন ঘরে ঢুকেছিল তখন কি দেখেছিল? তখন দেখেছিল যে রূপ ইনজিওর্ড অবস্থায় মাটিতে পড়ে আছে, আর ওদের উকিল ওখানেই ওদেরকে ধরেছে। সে কি বলল? আপনারা কি দেখেছিলেন? আর ওরা যেটা দেখেছে ওরা সেটাই বলেছে। ওরা দেখেনি যে রূপ ছুরি নিয়ে তারা করছিল। অ্যান্ড নাও দ্য কোয়েশ্চেন ইজ, তদন্ত কতদূর এগিয়েছে? সেখানেও যদি আসি, তাহলে পুলিশ তো এখনো ভালো করে তদন্ত করেইনি। পুলিশ এখনো প্রত্যেকের বয়ান নিয়ে উঠতেই পারে, আর তাই জন্যই কোর্ট ডিক্লেয়ার করেছে যে তদন্ত এগোয়নি। দ্যাটস ইট। এত কিছু জেনে আমরা কি করব বলতে পারেন? এত কিছু তো আমাদের জানার দরকার নেই। আমরা শুধু এইটুকুই বুঝতে পারছি যে আমার মেয়ের জীবনে সবচেয়ে বড় যে বিপদ, সে ওর সামনে ঘোরাফেরা করবে, ওর জীবনটা নষ্ট করে দেবে, ওকে কন্টিনিউয়াস থ্রেট করবে, আর আমাদের সকলের জীবন নরক বানিয়ে ছাড়বে। কাকিমণি, তুমি ভয় পেও না, আমরা আছি তো। দেখো, রূপ এরকম কোনো কিছু করার সাহস করবে না, আর ও যদি এরকম কোনো কিছু করে তাহলে ও যে নিজেকেই আরো বিপদে ফেলবে সেটাও জানে। ও অতটাও বোকা নয়। আর আমি থানাতে একটা ইন্টিমেশন দিয়ে রাখবো যে ও আমাদের ক্ষতি করতে পারে। আর দেখো, ও জামিনে ছাড়া পেয়েছে,
এই ফেজটাতে যদি ও কোনো রকম ঝামেলা করে আবার জেলে যায়, তাহলে ও কিন্তু জেল থেকে কখনোই বেরোতে পারবে না, সেটা ও জানে। আমি বলছি, দেখো তোমরা সকলে মিলে এত দুশ্চিন্তা করো না, তোমরা নিশ্চিন্তে থাকো। আচ্ছা সামনে পুজো, তোমরা তোমাদের মাথা থেকে এই রূপকে বের করো, দীপ পুজো নিয়ে আনন্দ করো। দেখো এবারে পুজোর কোনো কেনাকাটাই আমাদের হয়নি এখন। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। এই তোমরা চলো তো, ওঠো চলো। এত ভেঙে পড়ার মতো কিচ্ছু হয়নি, সিরিয়াসলি কিচ্ছু হয়নি। আর তাছাড়া আমি আছি, দাদা ভাই আছে, আমরা জগন্নাথ আর বলরামের মতো সুভদ্রার দুপাশে থাকবো। আরে রূপ সান্যাল কেন, ওর বাবারও কিছু করার ক্ষমতা থাকবে না। গিনি তুই একদম রিল্যাক্স থাক, এই লড়াইটা অনেক দূর অব্দি যাবে। তুই যদি এত তাড়াতাড়ি ভেঙে পড়িস তাহলে কিন্তু ওরা সেটা সুযোগ নেবে। তাই তুই যত আনন্দে থাকবি, যত চনমনে থাকবি, ওদের কনফিডেন্সটা ততটা ভাঙবে। কাজেই আর চিন্তা না করে আনন্দে থাকো, আর শত্রুকে বলো আমি ভয় করব না, ভয় করব না, বুঝলি? এই চলো 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 আয়। কাম অন ড্যাড, কাম অন। আরে একবার তো বাইরের লোককে বিশ্বাস না করে নিজের ছেলেকে বিশ্বাস করো। ড্যাড ড্যাড তুমি ওদের কারোর কথা শোনো না। ড্যাড একবার তো আমার কথা শোনো। তুমি ওদের কথা শুনছো, ওদেরকে বিশ্বাস করছো, নিজের ছেলেকে বিশ্বাস করছো না। তোমাকে বিশ্বাস করার মতো এমন কোনো কাজ তুমি করোনি, আর তোমাকে আমি যতবার বিশ্বাস করেছি ততবার আমি ঠকেছি। আচ্ছা তুমি কি বলো তো, তোমার ছেলে, তোমার নিজের ছেলে, তোমার স্ত্রীর আজকে এই অবস্থা হয়েছে, আর সেটা যারা করেছে তাদের উপর তুমি রাগ করছো না? তুমি আমাকে, তোমার নিজের ছেলেকে তুমি প্রশ্ন করছো এই ব্যাপারে? তুমি কেমন মানুষ বলো তো? হ্যাঁ করছি, কারণ আমি জানতাম না যে আমার ঘরে আমি একটা ক্রিমিনাল পুষছি। ড্যাড আমি কোনো ক্রিমিনাল না। তাই নাকি? তাহলে গিনিকে স্টোর রুমে বন্ধ করে কেন রেখেছি? ড্যাড ড্যাড আমি যদি কারণটা বলি তাহলে তুমি বিশ্বাস করবে তো আমাকে? সত্যি বলে নিশ্চয়ই বিশ্বাস করব, বাট আমি জানি আনফর্চুনেটলি তুমি পুরো কথাটা বানিয়ে বানিয়ে মিথ্যে বলবে। আচ্ছা তুমি শেষ কবে একটা গোটা সত্যি কথা বলেছো সেটা তোমার মনে পড়ে? মনে পড়ে না বোধহয়, তাই না? এনিওয়ে কি বলার আছে বলো। আমি কি করে যে, আমি জানতাম না যে গিনের একটা মেজর সাইকোলজিক্যাল প্রবলেম আছে। তাই নাকি? ড্যাড তুমি এই কথাটুকু অন্তত বিশ্বাস করো। আরে গিনির হাতের কাছে কোনো রকম জিনিসপত্র থাকলে ও হঠাৎ হঠাৎ নিজের শরীরের উপর আঘাত করে, রক্ত বের করে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। আমি প্রথমবার যখন দেখি না আমি নিজে অবাক হয়ে যাই। আমি ওকে বারবার বারণ করেছিলাম এসব না করতে। ড্যাড ও যাতে এসব না করে সেই কারণে আমি ওর হাতের কাছ থেকে জিনিসপত্র সরিয়ে রাখি। ও তো সেই রাগে আমার উপর আঘাত করে। আমি সে কিভাবে নিজেকে বাঁচিয়েছি, জাস্ট বাঁচিয়েছি নিজেকে। ড্যাড বলতে পারো যে এইসব বন্ধ করার জন্যই ওকে আমি স্টোর রুমে আটকে রাখি। ড্যাড আমি একরকম ওকে শাস্তি দিয়েছিলাম। এই সিচুয়েশন থেকে আমি জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি, তখনই মেয়ে ঘরে ইন করে সিন ক্রিয়েট করে আমাদের গোটা পাড়ার সামনে হিউমিলিয়েট করে। স্বাভাবিকভাবে ড্যাড আমি ফিরে এসে সব যখন দেখি ভয়ানক রেগে যায়। রেগে গিয়ে আমি যখন মেয়েকে পেছন থেকে ধাক্কা দিচ্ছিলাম তখনই আবার ওর বর চলে আসে। আর তারপর তো ড্যাড তুমি আমার কথা বিশ্বাস করছো তো? তোমার কি মনে হয় তুমি বিশ্বাস করার মতো কোনো কথা বলেছো? দেখো রূপ কিন্তু একটা কথা বানিয়ে বলছে না, ও যা যা বলছে ও কিন্তু সত্যি কথাই বলছে। শোনো না, আমার কথা বিশ্বাস করো। দেখো ওই গিনির না একটা খুব বাজে রকমের সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। এটা কিন্তু ওদের বাড়ির সবাই কিন্তু আমাদের কাছে লুকিয়ে গেছে। এই ব্যাপারে কিন্তু ওদের এগেইনস্টে আমরা একটা স্টেপ নিতে পারি। কিন্তু তুমি হাসছো কেন? কেন হাসবো না বলো তো? এই দেশের প্রতি কটা সুস্থ সবল মেয়ের বিয়ের পরপরই কি করে সাইকোলজিক্যাল প্রবলেম হয় সেটা আমি বুঝতে পারছি। এনিওয়ে রূপ, তোমাকে একটা আলটিমেটাম আমি দিয়ে দিচ্ছি।
এই বাড়িতে আর যতদিন আছো জেল যাওয়ার আগে আমি যদি এতটুকু বেচাল দেখি না, তাহলে তোমাকে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে দূর দূর করে এই বাড়ি থেকে বের করে দেবো পুলিশ দিয়ে। তখন কিন্তু আমি তোমার কোনো কথা শুনবো না। এই কথাটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আর শালিনী, তুমি ওকে ছোটবেলা থেকে প্রশ্রয় দিয়ে দিয়ে জেলের দোরগড়া পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিয়েছো। প্লিজ এবার একটু সেন্সে ফেরো, ছেলের এভাবে সর্বনাশ করো না প্লিজ। শুভ মহাষষ্ঠী। বাবা, একেবারে শুভ মহাষষ্ঠী। হ্যাঁ, ষষ্ঠীর দিন হ্যালো বললে ঠাকুর মহা পাপ দেন, আর আমি সেই পাপ করতে চাই না। তারপর বলো, তোমার কি খবর? আমার তো অনেক খবরই আছে, কিন্তু আগে আমি তোমার খবরটা জানতে চাই। কটা অনুষ্ঠান করছো? হ্যাঁ শোনো, আমার তো আর তোমার মতন মাথা খারাপ হয়ে যায়নি যে ষষ্ঠীতে আমি মায়ের বোধন না দেখে কোনো অনুষ্ঠান করব। মা বছরে একবারই আসেন, আর আমি এরম ষষ্ঠীতে মায়ের বোধন, তারপর অষ্টমীতে মায়ের অঞ্জলি, তারপর দশমীর দিন মায়ের বিসর্জন, এগুলো মিস করতে চাই না। তাই জন্য কোনো অনুষ্ঠান নেই।